গতকাল আগে যেরকম কথা দিয়েছিলাম, অভয়ের বাবা মায়ের ডাকে নবান্ন অভিযানে প্রথম থেকে শুরু করে একেবারে প্রায় শেষ পর্যন্ত আমি ছিলাম। এবং শুভেন্দুবাবুর নেতৃত্বে যে মিছিলটা ডোরিনা ক্রসিং থেকে স্টার্ট হয়ে পার্ক স্ট্রিট হয়ে যাচ্ছিল, এবং প্রচণ্ড পুলিশি অত্যাচার শুরু হয়, পুলিশের লাঠিচার্জ শুরু হয় বেধড়কভাবে। সেখানে সেই মিছিলেই আমি ছিলাম যখন লাঠি চার্জ শুরু হচ্ছে। তখন খুব সম্ভবত তৃতীয় বা চতুর্থ যে শ্রেণী, সেখানে আমি ছিলাম। এবং পাল্টা সামনে কি হচ্ছে দেখতে পাচ্ছি না। পুলিশ যখন মারধর শুরু করেছে, তখন লোকজন পিছিয়ে আসছে, সেই ধাক্কায় পড়ে যায়। এক সময় তো ভাবছিলাম যে স্ট্যাম্পিডই হয়ে যাবো বোধহয়, পদদলিত হয়ে মৃত্যু আসন্ন। কিন্তু ভগবানের অশেষ কৃপায় সেখানে বেঁচে গেছি। আমি নয়, আরো 10-12 জন সেখানে পড়ে গিয়েছিলেন। বাঁ পায়ে প্রচন্ড চোট লেগেছে, তখন বুঝতে পারিনি, পরে বাড়ি এসে বুঝলাম কোমরেও প্রচন্ড চোট লেগেছে, নড়তে পারছিলাম না, গলার অবস্থাও খারাপ ছিল। তো আমরা পড়ে যাওয়ার পর সেখানেই শুভেন্দুবাবু ধর্নায় বসে যান, অন্যান্য বিজেপি বিধায়করাও সেখানে চলে আসেন। এবং প্রায় শেষ পর্যন্ত বলছি, কেননা একসময় যখন আর শরীরটা দিচ্ছিল না, অসম্ভব যন্ত্রণা শুরু হয়ে যায়, তখন অলরেডি অভয়ার বাবা মায়ের ওপর যে লাঠিচার্জ হয়েছে, তার মা আহত, হসপিটালাইজ হয়ে গেছেন, তিনি সেখানে নেই। তাই তার অনুমতি তো নেওয়া সম্ভব ছিল না, হসপিটালে যাওয়ার মতো জায়গায় ছিলাম না। তো শুভেন্দুবাবু যেহেতু তখন সেখানে নেতৃত্ব দিচ্ছিলেন, তার অনুমতি নিয়ে আমি বাড়ি আসি। এবং আপনাদেরকে আমি ফেসবুকেই জানিয়েছিলাম যে আমি একটু বিশ্রাম নিচ্ছি, তারপর আজ থেকে শুরু করব। তো সেই পুরো প্রসেসটা দেখার পর, পুরো মিছিলটা দেখার পর, কালকের পুরো ঘটনা একদম সামনে থেকে, ব্যাটল ফিল্ড গ্রাউন্ড জিরো থেকে দেখার পর একটা কথাই বলতে পারি যে দিদিমণির আতঙ্ক স্পষ্ট হয়ে গেছে। এবং কোনো কোনো আবেগের জায়গা থেকে বলছি না, একদম বাস্তব ভিত্তি, আমি তার জলজ্যান্ত দুখানা প্রমাণও দেখিয়ে দেবো, যেখান থেকে একটা কথা অত্যন্ত জোর দিয়ে কালকের পর বলা যায় যে 26-এ দিদিমণির বিদায় নিশ্চিত। কেন এত জোর দিয়ে বলছি, মিছিলে কি হলো সেটা একটু পরে বলছি। আমার যে পয়েন্টগুলো হচ্ছে, যেটা দেখে আমার মনে হলো, দেখুন কালকের যে নবান্ন অভিযানের ডাকটা ছিল, সেই ডাকটা কে দিয়েছেন? আমাদের নির্যাতিতা বোন, আমাদের ছেড়ে যে বোনটি চলে গেছে, সেই অভয়ার বাবা মা। কালকে কিন্তু কোনো রাজনৈতিক মঞ্চের ডাক ছিল না। এবং যেহেতু আমি কোনো রাজনৈতিক দল করি না, কোনো রাজনৈতিক দলের কর্মী নই, সুতরাং রাজনৈতিক দল হলে আমার নবান্ন অভিযানে যাওয়ারও কোনো প্রশ্ন ছিল না। কিন্তু যেহেতু ডাকটা অভয়ের বাবা মায়ের তরফ থেকে ছিল, এই রাজ্যের একজন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ হিসেবে সেই ডাকে আহ, সাড়া দেওয়ার একটা দরকার ছিল, এবং সেই জন্যই আমি গিয়েছিলাম। এবং সেই সেই আবেগ নিয়েই কালকে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কালকে পথে নেমেছিলেন। এবার প্রথম যে পয়েন্টের কথা আমি বলছি, কালকে অভয়ার মায়ের উপর যে কি নিদারুণ, কি পৈশাচিক অত্যাচার চলেছে এই কলকাতা পুলিশের তরফ থেকে, সেই ছবি, সেই ঘটনা আপনারা সকলেই জেনে গেছেন। এইভাবে মারা হয়েছে, তার মাথায় কার্যত আলুর মতো ফুলে গেছে। এবার সকলেই প্রশ্ন করছেন যে পুলিশ কতখানি অমানবিক। এই পুলিশের যদি লাঠিচার্জ করার দরকার হয়, প্রথমত এটা অভয়ার বাবা মা, যে অভয়ার বাবা মাকে নিয়ে তৃণমূলও বলে, তারাও নাকি তাদেরও একটা আবেগ আছে, তাদেরও সমব্যথতা আছে তাদের সঙ্গে। তো তার মাথার উপর লাঠিচার্জ করছে, কোনো পুলিশ তো এটা করতে পারে না। যদি লাঠিচার্জ মনেই হয় পায়ে করতে পারতেন, ইত্যাদি ইত্যাদি। দেখুন পুলিশের ওইভাবে ধরলে হবে না, তাদের কাছে যা ইনস্ট্রাকশন এসছে তারা সেটাই এক্সিকিউট করছে, এর দায় এবং দায়িত্ব পুরোটাই তো পুলিশ মন্ত্রীকে নিতে হবে। তাহলে অভয়ার বাবা মাকে এরকম নির্ধারণ পৈশাচিক অত্যাচারের নির্দেশ 14 তলায় বসে স্বয়ং এই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী দিচ্ছেন, তাহলে বুঝতে পারছেন কতখানি ঠিক থরহরি কম্প অবস্থা হয়ে গেছে। দেখুন, যে কোনো সাধারণ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, বিবেকবান মানুষ, তিনি যদি প্রশাসনিক পদে থাকেন, তাহলে এই ঘটনাটা ডিল করার কিন্তু অনেক সহজ উপায় ছিল। এই ডাক যখনই অভয়ের বাবা মা দিয়েছেন, মুখ্যমন্ত্রী তিনি তো গোটা রাজ্যেরই মুখ্যমন্ত্রী, যেরকম বিরোধী দলনেতা গোটা রাজ্যের বিরোধী দলনেতা, আমি তাকে সমর্থন করি না করি, আমি ভোট কোন রাজনৈতিক দলকে দিই, ডাজন্ট ম্যাটার, এগুলো এক একটা সাংবিধানিক পোস্ট। সুতরাং এখানে অভয়ের বাবা মা যখন এই ডাক দিয়েছেন, এবং যে কথা তৃণমূল গলাবাজি করে বলে যায় যে আমরা যাকে ধরে দিয়েছিলাম, ইত্যাদি ইত্যাদি, তো সেই কথাগুলো আলোচনা করার জন্য যে মুহূর্তে জানতে পারলেন, মুখ্যমন্ত্রী স্বয়ং অভয়ের বাবার বাড়িতে চলে যেতে পারতেন, সঙ্গে নিতে পারতেন রাজ্যের মুখ্য সচিবকে, স্বরাষ্ট্র সচিবকে, কলকাতা পুলিশের সিপিকে, রাজ্য পুলিশের ডিজিকে, তাদেরকে নিয়ে যেতে পারতেন, গিয়ে বলতে পারতেন যে শুনলাম আপনারা নবান্ন অভিযানের ডাক দিয়েছেন, কেন সেই ডাক দিয়েছেন, কি আপনাদের ডিমান্ড, আপনাকে নবান্নে কষ্ট করে কেন যেতে হবে, আমি স্বয়ং, আমার কাছেই তো যেতে চাইছেন, আমি স্বয়ং আপনার কাছে চলে এসেছি। এবার নিশ্চিতভাবে অভয়ের বাবা মায়ের যে অভিযোগের জায়গাগুলো ছিল সেগুলো তারা তুলে ধরতেন। এবং যে কথা তৃণমূল কংগ্রেস মানুষকে বোঝানোর চেষ্টা করে যে কলকাতা পুলিশ খুব সঠিকভাবে কাজ করেছে,
তারা যাকে অ্যারেস্ট করেছিল সেই সিভিক ভলেন্টিয়ারকেই সিবিআই একমাত্র দোষী পেয়েছে। এরপরে যদি মনে হয় যে বিচার পাওয়া যায়নি, তাহলে সেইটা তো এখন হাইকোর্টের নির্দেশে সিবিআই এর হাতে চলে গেছে। তারা সিবিআই ভবন অভিযান করুন, সেটা স্বয়ং গ্রিন করিডর করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা করে দেবেন, রাজ্যের মুখ্যমন্ত্রী ব্যবস্থা করে দেবেন, এইসব কথা তিনি বলতে পারতেন। তারপর তারা মানতেন মানতেন না সেটা অন্য কথা, কিন্তু একবারও সেই অ্যাপ্রোচটা দেখেছেন? উল্টে আমরা কি দেখলাম, আমি নিজে ওই জায়গায় দাঁড়িয়ে কি দেখলাম, মানে লোকজন কালকে রসিকতা করে বলছে যে যদি এখন কাউকে বাড়ি তৈরি করতে হয় না, রাজমিস্ত্রি খোঁজার দরকার নেই, কলকাতা পুলিশকে তারা কন্ট্রাক্টটা দিতে পারে। যেভাবে বাঁশের কেল্লা বানিয়েছে, একদমই তাই। শুধু ডরিনা ক্রসিং কেন, ডরিনা ক্রসিং হয়ে যে এস এন ব্যানার্জি রোড যাচ্ছে বা কেশি দাসের পাশের রাস্তা যাচ্ছে, ইভেন পার্কস, প্রত্যেকটা জায়গায় দুর্ভেদ্য দুর্ভেদ্য বাঁশের দুর্গ তৈরি করে দিয়েছে। এবং যে পরিমাণ পুলিশ কালকে মোতায়েন ছিল, যে পরিমাণ পুলিশকে কালকে লেলিয়ে দেওয়া হয়েছিল এই 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 মিছিলকে ভেঙে দেওয়ার জন্য, এবং পুরো শান্তিপূর্ণ মিছিল হচ্ছিল। আমি নিজে শুভেন্দুবাবু একদম সামনে ছিলেন, তার তৃতীয় সারি কি তৃতীয় সারিতে প্রথম দিকে আমি ছিলাম, ভিড় বাড়ছে একটু হয়তো তারপর পিছিয়েছি, কিন্তু আমি মোটামুটি সামনের দিকেই ছিলাম, আমি একদম দেখতে পাচ্ছি। এবং যখন ফাইনালি এইটা ডোরিনা ক্রসিং থেকে বেরোনোর পর পার্ক স্ট্রিটের দিকে ঢুকিয়ে দেওয়া হলো, সেই রাস্তায় গাড়ি বাস দাঁড়িয়ে আছে, ইচ্ছা করে পুলিশ সেই রাস্তায় জোর করে ঢুকিয়ে দিল যাতে গন্ডগোলটা লাগে, যাতে ওখান দিয়ে মিছিল না এগোতে পারে। বেশ, সেখান দিয়েই যাচ্ছে, এবং সেই অবস্থায় একজন একটা ট্যাক্সিকে জোরে চাপড়ালো দুবার। সাথে সাথে আমি তো বটেই, আমার সঙ্গে আরো অন্তত 10-12 জন বললেন একদম নয়। জানি না তিনি কে, কেননা সাধারণ মানুষ এসছেন, তিনি তৃণমূলের তরফ থেকে চলে এসেছিলেন, এসে এখানে গন্ডগোল করতে চাইছিলেন, যাতে এখানে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয় এবং পুলিশ সুযোগ পায় হয়তো। সাথে সাথে কিন্তু সমস্ত মানুষ বললেন যে না, একদম নয়, কেন গাড়িতে চাপড় দিচ্ছ, এই গাড়িদের তো কোনো দোষ নেই, আমাদের তো প্রতিবাদ রাজ্য প্রশাসনের বিরুদ্ধে। আবার বাবা মা তো ডাক দিয়েছে নবান্ন অভিযানের, সেই দিকে যাওয়ার চেষ্টা করা হবে। তাহলে এই যেখানে মিছিল ছিল, শান্তিপূর্ণ মিছিল ছিল, সেখানে পুলিশ লাঠিচার্জ করলো, এবং সব থেকে বড় কথা, লাঠির আঘাতটা লাগলো অভয়ের বাবা মায়ের কাছে। এবং এটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে গিয়ে না থাকেন, এই জায়গাটা করতে পারবেন? কালকে এত বড় ঘটনা হলো, একবারও দেখতে গেছেন? আমি অন্তত খবর পাইনি, আমি নিজে অসুস্থ ছিলাম, হয়তো খুব ভালো করে আমি খবর ফলো করতে পারিনি, কিন্তু আমি যতদূর জানি এখন অব্দি তাকে দেখতে যাননি। কালকে এত বড় ঘটনা হলো, কোথাও প্রেসের সামনে একবারও আসার তার ক্ষমতা হয়েছে? কাকে দিয়ে কথা বলাচ্ছেন? কুণাল ঘোষ। কাকে দিয়ে কথা বলাচ্ছেন? শশী পাঁজা। কাকে দিয়ে কথা বলাচ্ছেন? ফিরহাদ হাকিম। এবং তারা যে কথাগুলো বলছেন, সিপিএম আমলে যখন গৌতম দেবরা শেষের দিকে যে কথাগুলো বলতেন না, মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করে দিয়েছিল, তাদের কোনো কথা শুনতো না, সেটা সত্যি না অসত্যি অনেক পরের কথা। আগে এদের কথা শোনার কোনো জায়গা নেই, এদের তো আজকে সেই অবস্থান হয়ে গেছে। তাহলে এটা যদি মমতা ব্যানার্জির ভয় পাওয়া না হয়, তার যদি সুপার কনফিডেন্স থাকে তিনি রাজ্যে সুশাসন চালাচ্ছেন, তার প্রশাসন সঠিকভাবে কাজ করেছে, কোনো দোষ তাদের নেই, তাহলে তো এটা অনেক ইজিলি অনেক ভালোভাবে হ্যান্ডেল করতে পারতেন। এই যে যুদ্ধ, যুদ্ধই বলবো, কালকে যুদ্ধের পরিবেশ যে হয়েছে, সেই জায়গাটা তৈরি করতে হতো না। এই ভীত আতঙ্কিত জায়গাটাই প্রমাণ করে দিচ্ছে। প্রমাণ নাম্বার 1, মমতা বন্দ্যোপাধ্যায় 26-এর হারের ভয় এখন থেকে পাচ্ছেন, এবং প্রতিটা ইস্যুতে তার একটাই ভয়, নবান্নের গদি তাকে ছাড়তে হবে। এবার পয়েন্ট নাম্বার 2, যেটা এই নবান্ন অভিযান, যেটা অভয়ের বাবা মায়ের ডাকের অভিযান ছিল, তার পরের ঘটনা সন্ধ্যের দিকে হলো। যখন বাড়ি এসেছি তখনই খবর পেলাম এটা। সিপিএম নেতা কৌস্তব চ্যাটার্জি তিনি পোস্ট করছেন, তৃণমূল বিজেপি চায়নি তাই অভয়া বিচার পায়নি। আরজিকর থেকে তামান্না নৃশংস হত্যাকাণ্ডের বিচারের দাবিতে অভয়া মঞ্চের ডাকে হাজরা মন জনস্রোতে অবরুদ্ধ। এটা তার পোস্ট। এবং তারপর যিনি এটাকে শেয়ার করেছেন, বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি, তিনি সেটাতে আবার এডিট করে সেই মিছিলের ছবির উপর লিখে দিয়েছে, তৃণমূল চেয়েছে তাই এই মিটিং হয়েছে। একদমই সঠিক কথা লিখেছেন তরুণজ্যোতি তিওয়ারি। কেন এই কথাটা বলছি, এবং এটা পুরোপুরি তৃণমূল স্পন্সর্ড কেন বলা হচ্ছে এই কারণে। দেখুন, এই যে অভয়ার বাবা মা ডাক দিলেন, আবারও বলছি, তারা কোনো রাজনৈতিক মঞ্চের লোক নন, তারা সাধারণ নাগরিক। তাদের কন্যার যে হত্যা হয়েছে, ধর্ষণ হয়েছে, তার বিচার চাইছেন, এবং রাজ্যের সর্বোচ্চ যিনি প্রশাসনিক পদে বসে আছেন সেই মমতা ব্যানার্জির কাছে চাইছেন। অথচ তাকে পুলিশ দিয়ে জেরা করার জন্য ডেকে পাঠানো হচ্ছে, সেটা আটকানোর জন্য হাইকোর্টে মামলা হচ্ছে, এবং শেষ পর্যন্ত যখন হাইকোর্টের নির্দেশেও সেটাকে আটকানো গেল না, পুলিশ লেলিয়ে দিয়ে এইভাবে বাঁশের কেল্লা বানিয়ে সেই মিছিলকে আটকানোর চেষ্টা করা হচ্ছে। তাদের সঙ্গে কথা বলার কোনো রকম কোনো চেষ্টা নেই, উল্টে মেরে মাথা ফুলিয়ে দেওয়া হচ্ছে, প্রাণে মারার চেষ্টা করা হচ্ছে, এই অভিযোগ উঠছে। অথচ এই যে অভয়া মঞ্চ, কে আছে সেই অভয়া মঞ্চের পিছনে? যেটা অভিযোগ উঠছে, সোশ্যাল মিডিয়াতেও চর্চা হচ্ছে যে এখানে বাম
এবং অতিবামেরা আছে। কোন বাম এবং অতিবাম? যারা নবান্নের 14 তলায় যায় এবং ফিশ ফ্রাই বৈঠক হয়। কোন বামেরা? যারা নো ভোট টু বিজেপি ক্যাম্পেন করে এবং তৃণমূল যাতে টিকে থাকে সেই ব্যবস্থা করে এবং সেই জন্য নিজেরা শূন্য থেকে মহাশূন্যে পৌঁছে যায়, সেই অভিযোগ উঠছে। তারা রয়েছে এই অভয়া মঞ্চের পিছনে। এবার এই যে হাজরা কালীঘাট অর্থাৎ মুখ্যমন্ত্রীর বাড়ির কাছাকাছি এই মিছিল হয়েছে এবং প্রবল জনসমাগম হয়েছে, এখানে ছবিতে দেখানো হয়েছে। খুব ভালো কথা, হোক প্রতিবাদ এবং সেখানে মানুষ আসুক, আমার সেখানে কোনো অসুবিধা নেই। কিন্তু এই মিছিলের জন্য পুলিশ পারমিশন নিতে গেছে, পুলিশ পারমিশন দেয়নি, এরকম কোনো খবর আপনারা মিডিয়াতে পেয়েছেন? এই মিছিল করার জন্য, এই সমাগম করার জন্য হাইকোর্টের নির্দেশ নিতে হয়েছে, আদালতে গিয়ে মামলা লড়তে হয়েছে, এমন কোনো খবর আপনারা পেয়েছেন? এবং মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে যদি একটা লোকও চলে যায়, যেভাবে পুলিশি তৎপরতায় তাদেরকে আটকানো হয়, সেই জায়গা থেকে বাম এবং অতিবামেদের এই এত বড় সমাগম হলো, পুলিশ ধর পাকড়, বাঁশের ব্যারিকেড, মার ধর, মেরে মাথা ফাটিয়ে দেওয়া, কোনো রকম কোনো কিছু দেখতে পেয়েছেন? অর্থাৎ সিপিএম করতে চাইছে, বামেরা করতে চাইছে এবং নবান্নের 14 তলা সেটা স্যাংশন করছে, পুলিশকে নির্দেশ দিচ্ছে এবং পুলিশও তাদেরকে করতে দিচ্ছে এবং এরাও ভালো ছেলের মতো গিয়ে সেখানে বসে থেকে দেখাচ্ছেন, দেখো আমরা কত লোক আছি। অর্থাৎ পারসেপশনটা তৈরি করো। এই রাজ্যে বিজেপি বিরোধিতা করতে পারছে না, এই রাজ্যে বিরোধিতা করতে পারছে একমাত্র কারা? বামেরা। এবং সেখানে বিরোধী ভোট ভাগ করো, আবারও সেই নো ভোট টু বিজেপির ডাক দেওয়া হোক এবং 14 তলায় যাতে মমতা বন্দ্যোপাধ্যায় টিকে থাকতে পারেন তার ব্যবস্থা করো। এত কিছু স্ক্রিপ্ট তৈরি করার দরকার পড়তো যদি সত্যি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়ের কনফিডেন্স থাকতো যে 26-এ তিনি আবার ড্যাং ড্যাং করে ফেরত আসছেন। এবং এদের দ্বিচারিতা দেখুন, অভয়ার বাবা মা ডাক দিয়েছে। আবারও বলছি, এটা যদি কালকে কোনো রাজনৈতিক দলের ডাক হতো আমি হয়তো যেতাম না, কারণ আমি কোনো রাজনৈতিক দলের কর্মী নই, আমি একজন সাধারণ মানুষ এবং সেই জায়গা থেকে এই দেশের নাগরিক হিসেবে আমার কর্তব্য মনে করে কালকে গেছি। কিন্তু এই মানুষগুলো যারা হাজরাতে গিয়েছিলেন, কালীঘাট অভিযানে গিয়েছিলেন, তারা অভয়ার জন্য তাদের বুক ফেটে যাচ্ছে, অথচ অভয়ার বাবা মা যেখানে ডাক দিচ্ছেন সেখানে তারা যেতে পারছেন না। অভয়ার বাবা মা তো প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেস ছাড়া, যে আপনারা দলীয় ঝান্ডা ছেড়ে আসুন এখানে। এবং সত্যি বিজেপির যারা ছিলেন, যারা প্রধান বিরোধী দল, তারা কিন্তু নিজের একটা ঝান্ডা, কালকে আমি কোনো বিজেপির পতাকা সেখানে দেখিনি, ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে সকলে এসেছেন এবং সেই জাতীয় পতাকা ভুলুণ্ঠিত হয়েছে। মমতা ব্যানার্জির পুলিশ পা দিয়ে সেগুলোকে মারিয়ে দিয়েছে, সেই ভিডিও ভাইরাল হয়েছে। তো এই যে একটা বিশাল পরিমাণ এদেরকে জমায়েত করতে হচ্ছে এবং সেই জায়গা থেকে দেখাতে হচ্ছে যে বামেরাই প্রকৃত জায়গায় রয়েছে এবং সেই জায়গাটা করে দেওয়ার জন্য তৃণমূলকে ব্যবস্থা করতে হচ্ছে বলে যে অভিযোগ উঠছে, সেই জায়গাটা কি করার দরকার হয়ে পড়তো যদি সত্যি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়ের কনফিডেন্স থাকতো। এবং কালকে সার্বিকভাবে যে জায়গাটা দেখলাম, যে দেখুন এই ধরনের নবান্ন অভিযান হলে সেটার একটা সাজু সাজু যুদ্ধকালীন সাজ আমরা আগেও দেখেছি এবং কালকেও সেটার অন্যতা হয়নি। আগেই মিডিয়াতে দেখছিলাম কন্টেনার থেকে আরম্ভ করে সব হয়েছে, বিশাল পুলিশ বাহিনী নিজের সামনে দেখলাম রুথলেসলি পিটিয়েছে। আমি যেখানে ওই বসেছিলাম ঠিক তার পাশেই গেরুয়াধারীরা ছিলেন এবং সেখানে একজন অজ্ঞান হয়ে গেলেন, কেননা তার বুকে লাঠি মারা হয়েছে এবং তিনি কথা বলতে পারছেন না। তখন বিজেপি নেতা ডক্টর শারদ মুখার্জি সেখানে পৌঁছে গিয়েছিলেন, তিনি সেখানে তার চিকিৎসার ব্যবস্থা করলেন, দেখলেন প্রাইমারিলি কেমন আছেন না আছেন এবং বললেন যে না এখনো পালসটা রয়েছে। দীর্ঘক্ষণ অজ্ঞান হয়েছিলেন, তারপর কোনো রকমে তাকে সবাই মিলে শুশ্রূষা করে একটু সুস্থ করা গেছে এবং পরবর্তীকালে খুব সম্ভবত তাকে হসপিটালাইজ করতে হয়েছে। আমি বেরিয়ে এসেছিলাম, আমি জানি না সেই জায়গাটা। কিন্তু এই এই যে জায়গাটা হচ্ছে, এখানে এই পুলিশ দিয়ে এই যে একটা অবস্থান তৈরি করা, এবং এখানে কে কে রয়েছে দেখুন, ওখানে শুভেন্দু অধিকারী রয়েছেন, অগ্নিমিত্রা পাল রয়েছেন, বিজেপির বিধায়ক নীলাদ্রি কিশোর দানা ছিলেন, আমার ঠিক পাশেই ওখানে বিজেপি নেতা শঙ্কর ঘোষ ছিলেন, অশোক দিন্দা ছিলেন, সুব্রত ঠাকুর ছিলেন, কেয়া ঘোষ ছিলেন এবং অনেকেই মানে যারা প্রথম শ্রেণীর রাজনীতি করছেন এবং প্রতিবাদটা করছেন, প্রধান বিরোধী দলের যে কাজটা সেই কাজটা করছেন, তারা অনেকেই কিন্তু এই জায়গাটাই ছিলেন। এবং মুহুর্মুহু প্রেশার আসছে, যে কোনো মুহূর্তে মানুষ পড়ে যাবে, সেই ঠেলাটা আসছে পিছন থেকে। এই যে জায়গাটা এখানে করা হচ্ছে কালীঘাটের ওই জায়গাটায়, সেরকম কোনো কিছু দেখতে পেলেন? খুব সুন্দর করে, এবং সব থেকে বড় কথা, সেখানে তারা মঞ্চ বেঁধে সেখান থেকে প্রতিবাদ চলছে, সেই মঞ্চটাও বাঁধা হচ্ছে। তাহলে এই যে জায়গাটা তৈরি হচ্ছে, এই যে দ্বিচারিতা করতে হচ্ছে, কেন করতে হচ্ছে? তার কারণ হচ্ছে 26-এর ভয়টা কিন্তু ক্রমশ ক্রমশ গ্রাস করছে এবং সেই জায়গা থেকে কিন্তু কালকে স্পষ্ট হয়ে গেল যে
নবান্ন অভিযান দেখিয়ে দিয়েছে মানুষ কিন্তু জেগে গেছে। মানুষ কিন্তু আর এই প্রশাসনকে মেনে নিতে পারছে না, এবং সেটা সব থেকে বড় কথা, প্রশাসন বুঝে গেছে যে আমাদেরও বোধহয় আর টেকা হচ্ছে না। কালকের নবান্ন অভিযানের সারাংশ এইটুকুনি। কি বলবেন কালকের এই নবান্ন অভিযান নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।